আচ্ছা, ঠিক আছে। তো দেখো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের টোটাল হচ্ছে অধ্যায় তোমাদের দেখলাম 4টা, এবং এই 4টা অধ্যায়ের মধ্যে আর কিছু কিছু টপিক বাদ দিছে। যে যে টপিকগুলো বাদ দিছে সেই টপিকগুলো তো আর লাগবে না, ঠিক আছে। যে টপিকগুলো বাদ দিছে সেই টপিকগুলো লাগবে না, সেই টপিক বাদেই তোমরা মোটামুটি 7টা কোশ্চেন একদম হুবহু কমন পাবা। এবং 7টার মধ্যে আমি যে টপিকগুলো বলতেছি সেগুলো যদি তোমরা ঠিক মতো পড়ো, সেখান থেকে 6টার মতো ইনশাল্লাহ তোমাদের ক নাম্বার খ নাম্বার সহ 6টা বা 5টার মতো কোশ্চেন কমন পাবা। সেখান থেকে 2টা টপিক পড়তে হবে। আর আমাদের যে টোটাল হচ্ছে 8টা সৃজনশীলের উপর ক্লাস হচ্ছে, এই 8টা সৃজনশীলের উপর ক্লাস তোমাদের অবশ্যই দেখতে হবে। তোমরা যদি এই 8টা সৃজনশীলের উপর ক্লাস দেখো, তাহলে তোমরা সেখান থেকে 2টা সৃজনশীল আনসার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলো কি কি পড়বো, টপিকগুলো আমরা সেই টপিকগুলো একটু দেখে নিই, ওকে। আচ্ছা, সো আমরা একটু আলোচনা করব টপিক, কিছু টপিকের এমসিকিউ টপিক আমি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কমন পেতে খুব সুবিধা হয়, এবং আমরা ক নাম্বার একটু আলোচনা করব যে তোমাদের এগুলো পড়া আছে কিনা। হ্যাঁ, এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর একদম ফাইনাল সাজেশন এইটাই আর কি, ধরে নিতে পারো এটাই পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে গ্রুপে, সেগুলো পড়বা। দেখো আমরা প্রথম থেকে আসি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ রসায়ন। তোমরা এটা পিডিএফ পাবা, ঠিক আছে, সো পিডিএফ পাওয়ার টেনশন নাই। দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ রসায়ন। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। তো এই পরিবেশ রসায়নের মধ্যে আমি দেখো এখানে মোটামুটি 10-12টার মতো ক নাম্বারের কোশ্চেন লিখছি। তোমরা শিওর থাকো এই ক নাম্বারের যে কোশ্চেন গুলো আছে না, এই কোশ্চেন গুলো শুধুমাত্র তোমরা যে প্রথম অধ্যায়ের সৃজনশীলের সাথেই পাবা এরকম না। দেখবা জৈব যৌগের একটা কোশ্চেন আসছে, জৈব যৌগের কোশ্চেনও তোমাদের এই প্রথম অধ্যায় থেকে দিয়ে দিচ্ছে ক নাম্বারের কোশ্চেন। আবার দেখা যাচ্ছে তড়িৎ রসায়নের কোশ্চেন করছে, সেখান থেকেও তোমাদের এই পরিবেশ রসায়নের ক নাম্বারের কোশ্চেন গুলো করছে। তো এখান থেকে দেখো যেগুলো মেজর মানে আমি টোটাল 4টা দেখা দিচ্ছি তোমাদের মেজর, এগুলো তো সব পড়বা। এর মধ্যে 4-5টা মেজর দেখা দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট আসবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই যে আমি ক নম্বরে গুলো এখানে লিখে দিচ্ছি, তোমরা এইগুলা কালকে সবাই ক নম্বরে গুলো লিখে আমাকে জমা দিবা। ইনবক্স হতে পারে অথবা আমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো গ্রুপে। তোমরা আমার ইমেল অ্যাড্রেসে এই ক নম্বরের কোশ্চেন গুলো লিখে লিখে জমা দিবা, ঠিক আছে। আমি কালকে কিন্তু চেক করবো। দেখো, প্রথম আমাদের লাগবে বাস্তব গ্যাস, এটা সংখ্যাটা লাগবে বাস্তব গ্যাস, আর তার ভাই আদর্শ গ্যাস, এই দুইটা। তো তোমরা আদর্শ গ্যাস কি জানো? আদর্শ গ্যাস মানে কি? যারা পিভি সমান সমান এনআরটির সমীকরণ মেনে চলে তারাই কি, তারাই হচ্ছে আদর্শ গ্যাস, এই তো, ঠিক আছে। আর যারা মেনে চলে না তারা কি, বাস্তব গ্যাস। ওই দুইটা, হ্যাঁ। তাহলে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাস এই দুইটার আমাদের সংজ্ঞাটা লাগবে। তারপর হচ্ছে সিওডি, বিওডি আর টিডিএস, এই তিনটার একসাথে সংজ্ঞা লিখবা। বিওডি কি, সিওডি কি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে ট্রেটস এলিমেন্ট, ওকে। টিডিএস, এই তিনটার সংজ্ঞা টোটাল 5টা। আর হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা, এই 6টা। হ্যাঁ, আমি বেশি দিলাম না, এই 6টা তোমরা পড়ে ফেলবা। আর এখানে যেগুলো আছে এগুলো সব কিন্তু লাগবে, সব কিন্তু আমি পরীক্ষায় আসার মতোই দিছি। সো তোমরা কালকে আমাকে 1 2 3 4 5 6 এই 6টা ক নম্বরের কোশ্চেন খাতায় লিখে জমা দিবা। এবং পরীক্ষায় ইনশাল্লাহ এই 6টার মধ্যে যে কোনো 2টা বা একটা কোন পেতে পারো, ঠিক আছে। এই 6টার মধ্যে দেখা যাচ্ছে 2টা ক নম্বরের কোশ্চেন চলে আসছে। সো খুব ইম্পর্টেন্ট এই 6টা, হ্যাঁ। আচ্ছা, সো এই 6টা আপাতত লিখে দিবা, আর বাকি যেগুলো দিছি এগুলো তোমরা সব কিন্তু ক নম্বরের সূত্রের জন্য, ক নম্বরের জন্য পড়ে ফেলবা। আর বাস্তব গ্যাস কি, আদর্শ গ্যাস কি, তারপর হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি, সিওডি, টিডিএস, এবং হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা কি, এই 6টা কোশ্চেন আমাকে কালকে লিখে ইমেল করবা অথবা আমাকে ইনবক্সে পাঠাবা ফেসবুকে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক নম্বরের কোশ্চেন গেল পরিবেশ রসায়ন থেকে। এবং ক নম্বরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পরিবেশ রসায়নের কোশ্চেন গুলা। এমনকি পরিবেশ রসায়নের কোশ্চেন থেকে দেখা যাচ্ছে 3-4টা দিছে ক নম্বরের কোশ্চেন। সো এটা খুব ইম্পর্টেন্টলি দেখতে হবে, ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের খ নম্বরের কিছু কোশ্চেনে যাই। দেখো এখানে খ নম্বরে কি কি টপিক আছে, আমি টোটাল হচ্ছে 5টা টপিক দিছি, তবে আমার মনে হচ্ছে পরীক্ষা এখান থেকে চলে আসবে মাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এর মধ্যে হট টপিক। সো তোমাদের কাজ হচ্ছে এই 5টা আমি স্তর দিচ্ছি। একটা হচ্ছে যে এই যে ওজোন স্তর আছে না, এই ওজোন স্তর কি করে আমাদের বলতো, আমাদের ইউভি রশ্মির ক্ষতিকর দিক থেকে রক্ষা করে। সো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যেভাবে, যে ইউভি রশ্মির ক্ষতিকর দিক থেকে আমাদের কি রক্ষা করতেছে, ওজোন স্তর, এটা কিভাবে রক্ষা করতেছে, এটা কিন্তু আমাদের খ নম্বরে চলে আসতে পারে। সো কিভাবে রক্ষা করতেছে তোমাদের এটা খ নম্বরের জন্য লিখতে হবে। তারপর হচ্ছে ব্যাপন হার, হ্যাঁ, আমরা একটু এটা আলোচনা করি ব্যাপন হার। দেখো ব্যাপনের হার, আচ্ছা আচ্ছা, এখানে ওকে, আচ্ছা, দেখো ব্যাপনের হার, ঠিক আছে। ব্যাপনের হার এটা কিন্তু এমসিকিউ টপিক, হ্যাঁ। আবার আবার হচ্ছে খ নম্বরে আসবে ব্যাপনের হার। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ব্যাপনের হার আমরা যদি আর কে ব্যাপনের হার ধরি, আর সমানুপাতিক 1/√m। এখানে এমটা কি, এখানে এমটা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে। এখানে এমটা হচ্ছে কি, আণবিক ভর। তাহলে দেখো তোমাদের ব্যাপনের হার, এটা আণবিক ভরের সাথে কেমন, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি, লিখে রাখো যে যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, ওকে। এটা কিন্তু আমাদের
এমসিকিউতেও লাগবে আবার সিকিউতে লাগবে। ওকে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে লাগবে আবার সিকিউতে লাগবে। ঠিক আছে, তোমরা এটা লিখে রাখো, আমাদের এমসিকিউতেও লাগবে, এটা আমাদের সিকিউতেও লাগবে। ওকে, ঠিক আছে, এটা কিন্তু খ নম্বরে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে। ঠিক আছে, আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে লিখে রাখছো যে আণবিক ভর যার বেশি তার ব্যাপনের হার কম হবে। ঠিক আছে, কারণ এই দুইটা সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। এই কথাটা সবাই একটু লিখে রাখো, তো স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, তার মানে কি যার ব্যাপনের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, এরকম। ওকে, আচ্ছা, এটা আমাদের গেল। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল একটা টপিক। ওকে, যে ব্যাপনের হার, আমরা আশা করি এটা বুঝতে পারবো। এখান থেকে খ নম্বরে কোশ্চেন আসবে। এটা হচ্ছে কার্বন মনোক্সাইডকে কেন নীরব ঘাতক বলা হয়। কার্বন মনোক্সাইডকে কেন নীরব ঘাতক বলা হয়, এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে এটা। হ্যাঁ, লুইস অ্যাসিড আর লুইস কার। ঠিক আছে, বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো, কার্বন মনোক্সাইডকে কেন নীরব ঘাতক বলা হয়, তোমাদের আমি একটু বোঝাই দিচ্ছি। দেখো, আমাদের কি করে বলতো, আমাদের যখন অক্সিজেন আমরা গ্রহণ করি, আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, আমাদের কিন্তু রক্ত থেকে হিমোগ্লোবিন আছে না, সে কি করে অক্সিজেনের সাথে যোগ হয়, যোগ হয়ে কি ফর্মেশন করে, অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, এর নাম কি, অক্সি হিমোগ্লোবিন ফর্মেশন করে। ঠিক আছে, কিন্তু তোমার নিঃশ্বাসের মধ্যে যদি তোমার কার্বন মনোঅক্সাইড ঢুকে যায়, যখন তোমার নিঃশ্বাসের মধ্যে কার্বন মনোঅক্সাইড ঢুকে যাবে, তখন সেটা কি করবে জানো, সেটা হচ্ছে তোমার এই যে অক্সিজেন আছে না, এই যে অক্সিজেন কি করে হিমোগ্লোবিনের সাথে বন্ধন গঠন করে না, এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বন্ধন গঠন করার আগেই এ চলে আসবে লাফ দিয়ে, এ চলে এসে কি করবে যে এটা এটা গঠন করবে। ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড আর হচ্ছে কি হিমোগ্লোবিন বন্ধন গঠন করবে। এখন দেখো, যদি আমাদের কার্বন মনোঅক্সাইড যদি কি করে, কার্বন মনোঅক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে বন্ধন ফর্মেশন করে, তাহলে কিন্তু অক্সিজেন আর জায়গা পাবে না, অক্সিজেনের জায়গা কিন্তু বুক হয়ে গেছে। এখন অক্সিজেন যদি জায়গা না পায়, তাহলে অক্সিজেন আমাদের রক্তে মিশতে পারবে না। আর তোমরা তো জানো, আমাদের অক্সিজেন যদি কি করতে পারে না, অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সাথে মিশ্রিত হতে না পারে, তাহলে কিন্তু আমরা শ্বাস নিতে পারবো না, বা আমাদের যে অক্সিজেনের কাজ, আমাদের কোষের মধ্যে শক্তি উৎপন্ন করা, সবকিছু ব্যাহত হবে। তখন কিন্তু আমাদের অক্সিজেন গ্রহণ হবে না। এখন যদি অক্সিজেন গ্রহণ না হয়, আমরা কিন্তু মারা যাব। এই জন্য একে কি বলা হয়, কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। একে কি বলা হচ্ছে, নীরব ঘাতক, নীরব ঘাতক। এখন দেখো, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এ কিন্তু তোমার কোনো গন্ধ নাই। ঠিক আছে, কার্বন মনোক্সাইড কিনে কোনো গন্ধ নাই, হঠাৎ করে তোমার নাকের মধ্যে দিয়ে ঢুকছে, দেখা যাচ্ছে তুমি একটু পর মারা যাচ্ছ। ঠিক আছে, এরকম আর কি, নীরব ঘাতক। তুমি বুঝতে পারতেছো না যে কার্বন মনোক্সাইড ঢুকতেছে, একে বলা হয় নীরব ঘাতক। এটা আমাদের খ নম্বরের জন্য লাগবে। অনেক বিওডি সিওডি টিডিএস, এটা কিন্তু খ নম্বরে আসতে পারে, এটা কিন্তু আমরা ক নম্বরেও দিছি। ঠিক আছে, এটা তোমার ক নম্বরের জন্য ভালোভাবে পড়বে, খ নম্বরে না পড়লে হবে। ওকে, এই যে খ নম্বরে এটা হট টপিক, যে লুইস অ্যাসিড ক্ষার, অনুবন্ধী অম্ল ক্ষার আর হচ্ছে উভধর্মী। তাহলে একটা জিনিস কি হতে পারে, অ্যাসিড হইতে পারে, একটা জিনিস ক্ষার হইতে পারে, একটা জিনিস কি হইতে পারে, অ্যাসিড হইতে পারে, ক্ষারও হইতে পারে। ঠিক আছে, তো তোমরা অ্যাসিড ক্ষারের তিনটা মতবাদ পড়ছো, কয়টা পড়ছো, তিনটা। একটা হচ্ছে আর্হেনিয়াস, আবুল তত্ত্ব আর কি, আমি অফলাইন বেসে বলছিলাম আবুল তত্ত্ব। একটা হচ্ছে আর্হেনিয়াস, একটা হচ্ছে লুইস অ্যাসিড কার বা বনস্টেড লাউরি, বতে আর লতে হচ্ছে লুইস। ঠিক আছে, বনস্টেড লাউরি, আরতে আর্হেনিয়াস, বতে হচ্ছে কি বনস্টেড লাউরি, আর লতে হচ্ছে লুইস অ্যাসিড কার। ওকে, আচ্ছা, এই তিনটা টপিক। সো তোমাকে একটা জিনিস দিয়ে দিতে পারে, বলতে পারে যে হচ্ছে একে কি বলা হয়, একে কেন লুইস অ্যাসিড বলা হয়, এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, একে কেন লুইস অ্যাসিড বলা হয়, এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, অথবা বলে দিতে পারে যে একে কেন লুইস ক্ষারক বলা হয়। তো তোমরা এই তিনটা একটু, আমার একটা ছক আছে, তোমরা আমি ক্লাস শেষে এই ছকটা তোমাদের দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে দেখে নিবা। জাস্ট একটা লুইস অ্যাসিডের ক্ষেত্রে বলে রাখি, দেখো, যারা হাইড্রোজেন দান করে, যারা হাইড্রোজেন দান করে তারা হচ্ছে অ্যাসিড, তারা কি, তারা হচ্ছে অ্যাসিড। আর যারা হাইড্রোজেন গ্রহণ করে তারা হচ্ছে কি, ক্ষারক। ওকে, তারা হচ্ছে কি, ক্ষারক। ওকে, এটা একটা কথা। আর মনে রাখবা, ইলেকট্রনের ক্ষেত্রে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড, উল্টা। আর যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষারক। যদি একটা কোশ্চেন করে যে তাহলে বলো তো, এই যে NH3 এটা কি অম্ল নাকি ক্ষার, তো তুমি জানো কি, এই যে নাইট্রোজেনের কি থাকে, একটা মুক্তজন ইলেকট্রন থাকে, তাহলে এর মুক্তজন ইলেকট্রন আছে, কি করবে, এটা দান করতে পারবে। এখন আমরা কি জানি যে যারা দান করবে তারা কি, তারা ক্ষারক, তাহলে আমাদের এটা একটা হচ্ছে লুইস ক্ষারক। ওকে, আচ্ছা, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আর আর্হেনিয়াস এটা হচ্ছে তোমার বনস্টেড লাউরি বলছে, এটা বলছে হচ্ছে তোমার লুইস। আর এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াস, কি বলছে, আর্হেনিয়াস বলছে যদি কোনো তরল জিনিস থাকে, অ্যাকোয়া। ঠিক আছে, যদি তরল জিনিসে যারা হচ্ছে ওএইচ দান করবে তারা ক্ষার, আর যারা এইচ দান করবে তারা হচ্ছে অ্যাসিড। এটা সবাই জানো, এটা হচ্ছে আর্হেনিয়াস, এটা হচ্ছে আমাদের বনেশ্বর লাউরি, এটা হচ্ছে লুইস। ওকে, লুইস বলছে ইলেকট্রন গ্রহণ না, লুইস বলছে হচ্ছে তোমার মুক্তজ ইলেকট্রন আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছো যে এই টাইপের কোশ্চেন আসলে পারবা। আচ্ছা, তো তোমাদের কালকে এই কাজটা, হ্যাঁ, তোমরা যে কোনো একটা অ্যাসিডকে কেন লুইস অ্যাসিড বা লুইস ক্ষার বলা হয়
বা কেন উভধর্মী বলা হয়, এটার অ্যান্সার তোমরা কালকে করে দিবে, ঠিক আছে? এটা বাড়ির কাছে থাকলো। তাহলে আমাদের এই ক আর খ নাম্বার হচ্ছে পরিবেশ রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখন হচ্ছে গ নাম্বারে আমরা আসি। গ নাম্বার তোমরা মোটামুটি শিওর থাকো, এখান থেকে 2টা সিকিউ থাকবে। সো তোমরা ইন্টারমিডিয়েটে যদি শুধুমাত্র এই একটা চ্যাপ্টার পড়ো, শুধুমাত্র যদি এই একটা চ্যাপ্টার পড়ো, তোমরা কিন্তু 2টা সিকিউ এর আনসার করতে পারবা, কারণ এখান থেকে 2টা বা 3টা সিকিউ আসবে। এবং আরেকটা কথা, তোমরা হচ্ছে এই যে অধ্যায়ের যে টপিক আছে, এখানে টপিক আছে 2টা, এই অধ্যায়ের টপিক আছে 2টা, ঠিক আছে? সো তোমরা এই অধ্যায় থেকে ক নাম্বার খ নাম্বার সব পড়বা, গ নাম্বার খুব ভালো করে পড়বা। আমার পরামর্শ থাকবে তোমরা পরিবেশ রসায়নটা সবচেয়ে ভালো করে পড়ো, কারণ পরিবেশ রসায়ন থেকে তোমরা খুব ভালোভাবে পড়লে তোমার এমসিকিউ সিকিউ মোটামুটি 50% কমন পাবা, কারণ এটা যেহেতু প্রথম অধ্যায়, এখান থেকে খুব বেশি কোশ্চেন করবে। সো মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই অধ্যায়টা খুব ভালো করে করতে হবে। তো দেখো এখানে 2টা টপিক থেকে 2টা সৃজনশীল আসবে, একটা হচ্ছে গ্যাসের আংশিক চাপ আর ডাল্টনের সূত্র, ঠিক আছে? এটা ওসমান তোমাদের ক্লাস নেবে এই টপিকের উপর, 2টা টপিকের উপর ক্লাস নেবে। একটা হচ্ছে কি বাস্তব গ্যাস আর হচ্ছে আদর্শ গ্যাসের গ্রাফ, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন আসবে যে এটা হচ্ছে বাস্তব গ্যাস, একে কিভাবে তুমি আদর্শ গ্যাস বানাতে পারবা, গ্রাফ দিয়ে বলবে যে কোনটা বাস্তব গ্যাস কোনটা আদর্শ গ্যাস, ঠিক আছে? এরকম একটা গ্রাফ দিয়ে বলতে পারে। আচ্ছা, এই যে এখানকার সূত্র এটা, এই যে আমাদের আংশিক গ্যাসের আংশিক চাপ নির্ণয়ের সূত্র, এই যে এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? পিভি সমান সমান এনআরটি, আবার হচ্ছে কি ভি ওয়ান সমান সমান পিটি ভি2, বা মোট চাপ সমান সমান কি, যে পি1 ভি1, পিভি সমান সমান পি1 ভি1 সমান সমান পি2 ভি2, এভাবে আর কি নির্ণয় করা যায় বিভিন্ন সূত্র দিয়ে। সো আমাদের টোটাল এই 2টা সূত্র পেলেই হবে। আমাদের হচ্ছে মোস্ট কমন টপিক হচ্ছে এটা, ঠিক আছে? গ্যাসের আংশিক চাপ, এটার সিকিউ তোমাদের প্র্যাকটিস করা হবে, সৃজনশীল ক্লাস হবে এটার উপর। আর হচ্ছে বাস্তব গ্যাসের গ্রাফ, হ্যাঁ, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের গ্রাফ, কেমনে তুমি বাস্তবকে আদর্শ বানাবা আর কেমনে আদর্শকে বাস্তব বানাবা। আচ্ছা, আর লাস্টের টপিক হচ্ছে আরএমএস বেগ, ঠিক আছে? এটা হচ্ছে 2 স্টার আরএমএস বেগ, ওকে? আরএমএস বেগ, তো আরএমএস বেগের একটা সূত্র আছে সবাই জানো, দেখো সি সমান সমান √3RT/m। দেখো আরএমএস বেগ অনেকটা সেম, ঠিক আছে? আরএমএস বেগ কি অনেকটা সেম, তোমার হচ্ছে আমাদের ব্যাপনের হারের মতোই, ঠিক আছে? এটা সূত্র হচ্ছে সি আরএমএস বেগ, আমরা যদি লিখি √3RT/m, ওকে? এটা আর কি দিয়ে দিছে। তাহলে দেখো আমরা যদি এমসিকিউ এর জন্য হিসাব করি, আরএমএস, এটা হচ্ছে 1/√m, ওকে? এটা কিন্তু কি গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ওকে? তাহলে দেখো আমাদের আণবিক ভর যত বাড়বে, আণবিক ভর আণবিক ভর যার বেশি তার সিআরএমএস বেগ কম, এটা হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ? তাহলে যার আণবিক ভর বেশি তার সিআরএমএস কম, আর যার আণবিক ভর কম তার সিআরএমএস বেশি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এমসিকিউ তে লাগবে, আবার এখান থেকে সিকিউ আসবে। তোমাদের সিকিউ এর ক্ষেত্রে কি থাকবে, এখানে তোমার আর এর মান তোমরা সবাই জানো, আর এর মানটা এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? আর এর মান এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? আর এর মানটা জানো, টি এর মান জানো, তো কেলভিন তাপমাত্রা নিয়ে যাবা। আর হচ্ছে এম এর মান, এম হচ্ছে আণবিক ভর। তোমরা বলো তো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার আণবিক ভর কত? তোমরা কি বলো তো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? এটা বলতে পারবা যে সোডিয়াম 40 হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 40 40 কেউ বলতে পারবা? 40 ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু কথা বলো তো, বুঝতে পারছো কিনা এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, এই অধ্যায়ের কোন কোন টপিক গুলো আমাদের পড়তে হবে, বুঝতে পারছো? জি ভাই জি বুঝতে ভাইয়া, জি ভাইয়া বুঝছি। ওই যে লুইস খার ওইটা থেকে যে এমসিকিউ আসবে না, ওইটা একটু আরেকবার দেখে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখাচ্ছি দাও, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এটা বের হয়ে গেছে, দেখো আমরা এটা তোমাদের 10 স্টার দেখাইছিলাম অ্যাডমিশন ব্যাচে যারা আছো, দেখো লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, আর লুইস ক্ষারক হচ্ছে যারা ইলেকট্রন জোড় দান করতে পারে। দেখো এখানে আমরা একটু যদি তোমাদের বুঝাই, এখানে এখানে দেখো আমরা এখানে কি বলছি, যে যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে, যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে তারা হচ্ছে, যারা দান করতে পারবে দেখো তারা হচ্ছে কি ক্ষারক, আর যারা গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড। তুমি যদি এটার ক্ষেত্রে দেখো NH3, এটা কিন্তু মুক্তজোড় ইলেকট্রন একটা আছে, তাহলে এর কিন্তু আর গ্রহণের দরকার নাই, এ কি করবে, দান করবে, এই জন্য একটা ক্ষারক, ঠিক আছে? আর যাদের নাই, যাদের এই ইলেকট্রন সংখ্যা কম, ঠিক আছে, যাদের ইলেকট্রন সংখ্যা কম, দেখো তুমি অ্যালুমিনিয়ামের কথা ধরো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা ধরো, দেখো অ্যালুমিনিয়াম আছে না, এর কিন্তু দেখো ক্লোরিন আছে 3টা, আর অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা, টোটাল হচ্ছে 3টা। তাহলে দেখো হিসাব করো তো টোটাল কয়টা ইলেকট্রন হচ্ছে, এর লাস্টে কয়টা থাকে বলো তো, অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা থাকে, 3টা, 1টা 2টা 3টা, অ্যালুমিনিয়াম 3+ 3টা, আর 3টা ক্লোরিন যুক্ত আছে, তাহলে কয়টা ক্লোরিন, 3টা, 1টা 2টা 3টা, তাহলে বলো তো টোটাল ইলেকট্রন কয়টা হলো?
6টা। 6টা, ভেরি গুড। টোটাল ইলেকট্রন কয়টা হলো? 6টা। আর আমরা কি জানি যে 6টা থাকলে কি স্থিতিশীল হয় নাকি 8টা লাগে? অষ্টক পূরণ করতে হয় না? জি 8টা তাহলে দরকার। হ্যাঁ, তাহলে 8টা দরকার। এর কি 8টা আছে? না 6টা, 2টা আরো লাগবে। লাগবে। তাহলে এটা কি লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার? লুইস অ্যাসিড। এই তো ভেরি গুড। ওকে, লুইস অ্যাসিড, কারণ ইলেকট্রন গ্রহণ করে 8টা বানাবে এই আর কি। হ্যাঁ, আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা। এখানে এই যে দেখো দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো যে অ্যালুমিনিয়াম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, এগুলা, আর এগুলো হচ্ছে লুইস ক্ষার। ওকে, আচ্ছা, এই আর কি। ওকে, সো আমাদের মোটামুটি এই অধ্যায়টা সবাই ভালো করে করবা, কারণ এই অধ্যায় থেকে কিন্তু তোমরা 2টা সৃজনশীল কোন পায় যাইতে পারো, আর তোমাদের তো 2টাই মাত্র অ্যান্সার করতে হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এমসিকিউ টপিকগুলো দেখি। এমসিকিউ টপিকগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখি না। যে পরম শূন্য তাপমাত্রা, কেউ বলতে পারবো যে পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন হ্যাঁ, বা 0 কেলভিন অথবা কত? -273 -273 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি ওকে, সেলসিয়াস। দুইটাই যেকোনো একটা দিতে পারে, ঠিক আছে। আমাদের কেলভিনও দিতে পারে, সেলসিয়াসও দিতে পারে। তোমাদের দেখতে হবে যে কিসে দিছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর এখানে যে এসটিপি, তোমরা জানো, তোমাদের একটা ছক দাগা দিছি আমি, আমার আগে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা। হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কত, তারপর আর এর মান, এটা কিন্তু তোমাদের পড়াইছিলাম আমি অফলাইন ক্লাসে, আর এর মান। হ্যাঁ, এটার মান পড়তে হবে। পিভি সমান এনআরটি, এই সমীকরণটা লাগবে। আংশিক চাপ, তারপর হচ্ছে এই সমীকরণটা লাগবে। আরএমএস বেগ, ব্যাপনের হার, এই দুটা কিন্তু একই। যার এম এর মান বেশি তার আরএমএস বেগ কম, অথবা যার এম এর মান বেশি তার ব্যাপনের হার কি? কম। তারপর লুইস অ্যাসিড ক্ষার, এটা বুঝাইলাম। তারপর হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার, আমরা একটু একটু বুঝি নেই। দেখো, অনুবন্ধী অম্ল ক্ষার, মনে করো বলছে যে H2SO4, বলছে যে এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা সবাই জানো। এটা হচ্ছে একটা কি? অ্যাসিড। তো তোমরা মনে রাখবা, অ্যাসিডের থাকে অনুবন্ধী ক্ষার, অ্যাসিডের কি থাকে? অনুবন্ধী ক্ষারক। আর ক্ষারের কি থাকে? ক্ষারের থাকে অনুবন্ধী অ্যাসিড। ওকে, আচ্ছা, আমরা একটা দেখাই। ওকে, তাহলে এটা একটা অ্যাসিড, এর থাকবে কি? এর থাকবে অনুবন্ধী ক্ষার। তো তোমরা মনে রাখবা, যখন বলবে যে অনুবন্ধী ক্ষারক, তখন হচ্ছে যে একটা হাইড্রোজেন খেয়ে ফেলবা। মনে করো ক্ষারক মানে খেয়ে ফেলা, ক্ষারক মানে কি? খেয়ে ফেলা। ওকে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলো, তাহলে কি থাকে? HSO4-। এটা হচ্ছে আমাদের কি? অনুবন্ধী ক্ষারক, ঠিক আছে। তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে HSO4। তো তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে HSO4, ঠিক আছে, HSO4 এটা একটা মনে করো অ্যাসিড দিয়ে দিছে, বলছে এটার অনুবন্ধী ক্ষারক কত, তুমি আরেকটা হাইড্রোজেন খেয়ে ফেলো, যে SO4 2-, এই আর কি, ঠিক আছে। যখন বলবো অনুবন্ধী ক্ষারক বের করো, তুমি একটা হাইড্রোজেন বিয়োগ দিয়ে দিবা, মানে একটা হাইড্রোজেন খেয়ে ফেলবা। আর যখন বলবো অনুবন্ধী অ্যাসিড নির্ণয় করো বা অনুবন্ধী অম্ল নির্ণয় করো, তখন তোমরা কি করবে? একটা হাইড্রোজেন অ্যাড করে দিবা। এই হচ্ছে দুইটার মোটামুটি পার্থক্য। আচ্ছা, তারপর হচ্ছে কারা কারা উভধর্মী, বই থেকে এই উদাহরণগুলো পড়ে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি, এটা একটু খুব সুন্দরভাবে দেখি। পিভি সমান সমান এনআরটি, তোমরা সবাই একটা জিনিস জানো যে এন সমান সমান ডাব্লিউ বাই এম, যেখানে এই ডাব্লিউটা হচ্ছে ভর, আর এই এমটা হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে কি? আণবিক ভর। এটা খুব ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। যে আমাদের এন হচ্ছে মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা সমান সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে। ভর ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে। তাহলে দেখো, আমরা কিছু এমসিকিউ তোমাদের দেখাই যে পরীক্ষায় কেমনে আসে। এই যে এটা দেখো, এখানে বলছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি? তো আমরা কি জানি? পিভি সমান সমান এনআরটি, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। কিন্তু দেখো, এখানে 44 গ্রাম দেওয়া আছে না, আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে। তো আমাদের এনটা কি হবে? আমরা কি জানি? এন সমান সমান কি বলতো? আমরা জানি কি? আমরা জানি এন সমান সমান, আমরা কি জানি বলতো? এন সমান সমান কি? ডাব্লিউ বাই এম। এম ডব্লিউ বাই হ্যাঁ, এখানে ডাব্লিউ কত? এখানে ডাব্লিউ কত? 44। 44। 44 আর আমাদের কার্বন আবার নিচে ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইড 44। 44 44। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? 1 পিভি সমান পিভি সমান ইকুয়াল টু আরটি। আরটি। ক নাম্বার ক পিভি ইকুয়াল টু আরটি। ঠিক আছে, তাহলে এটা দেখো তো, 8 গ্রাম হিলিয়ামের জন্য সমীকরণ কোনটা হবে? এন কত? ডাব্লিউ বাই এম। তাহলে আমাদের ডাব্লিউ কত? 8 গ্রাম। এটা হবে পিভি ইকুয়াল টু 2RT। ভেরি গুড। হ্যাঁ, হিলিয়ামের আণবিক ভর কত? 4। তাহলে কাটাকাটি করলে 4। কত হয়? 2। তাহলে পিভি সমান সমান পিভি ইকুয়াল টু 2RT। আরটি। ঠিক আছে, এভাবে তোমরা যে কোনোগুলো বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা, একই জিনিস। আচ্ছা, সেম ভাবে এগুলো সেম। এই যে তোমার ভ্যান ডের ওয়ালস বল আছে না, এটার ক্ষেত্রে তো সূত্র এরকম হয় ভ্যান ডের ওয়ালস এর ক্ষেত্রে, ঠিক আছে। এটার ক্ষেত্রে সূত্র এরকম হয়। সো তোমরা এখানেও বের করবা যে এন সমান সমান কি? ডাব্লিউ বাই এম। এভাবে বের করা, খালি জাস্ট এন এর মানটা এটা বসায় দিবা, এন এর মানটা সংখ্যাটা বসায় দিবা, ঠিক আছে। তাই তোমরা যে কোনো এ ধরনের কোশ্চেনের আনসার করতে পারবা, ঠিক আছে, যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবা, ঠিক আছে, এই আর কি। সো এগুলো আশা করি পারবা, ঠিক আছে। আচ্ছা,
আমরা আমাদের সাজেশনে মোটামুটি পরিবেশ রসায়ন থেকে মোটামুটি এগুলাই আছে। সো আর এর মান, তারপর হচ্ছে পরমশূন্য তাপমাত্রার মান, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে চলে আসবে, ঠিক আছে? এই অনুবন্ধ অম্লক্ষার ভাই এগুলো আসবে। হ্যাঁ ভাই বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। ভাই ওদের বিওডি সিওডি আর ডিও এই তিনটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তিনটা কি পুনরূপ পড়বো নাকি কাকে আরে বলে সেগুলো সংজ্ঞা, সহ পড়বো? সংজ্ঞা সংজ্ঞা। ভ্যালু লাগবে না ভাইয়া, সংজ্ঞা লাগবে, সংজ্ঞা। ক নাম্বারে দিছি না, সংজ্ঞা লাগবে। ঠিক আছে, ভ্যালু তো আর মেডিকেলের জন্য আসে, সংজ্ঞা লাগবে। হ্যাঁ, সংজ্ঞাগুলো আসে, হ্যাঁ, সংজ্ঞা লাগবে। আচ্ছা, দেখো এই অধ্যায়টা পড়লে তোমাদের কিন্তু দুইটা সৃজনশীল এবং এমসিকিউ মোটামুটি 6-7টার মতো এমসিকিউ পাবা। এই একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়লে এবং এই টপিক গুলো পড়লে। এখন আমরা দেখো জৈব রসায়নে আসি। তো দেখো জৈব রসায়নের ক্ষেত্রে অনেকে অ্যাভয়েড করতে চাই, কিন্তু আমি তোমাদের বলবো যে জৈব রসায়নে যদি অ্যাভয়েড করতে চাও, তোমরা ক নাম্বার আর খ নাম্বার এগুলো পড়বা। ঠিক আছে, কেউ জৈব রসায়ন অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু ক নাম্বার আর খ নাম্বারের জন্য জৈব রসায়ন অ্যাভয়েড করা যাবে না। এবং জৈব রসায়নের যে আমি ক নাম্বারের সূত্র সংজ্ঞা দিছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এক নাম্বার হচ্ছে কার্যকরী মূলক কি, এটা আমাদের 19 আসতো, এখন আসে। কাইরাল কার্বন, এটা আসবেই আসবে, এটা একদম 100 এটা আসবেই আসবে, মিস নাই। কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন তোমরা জানো যে কার্বনের 4 হাতে যখন 4টা জিনিস থাকবে তার নাম হচ্ছে কাইরাল কার্বন। মনে করো এখানে আছে COOH, ঠিক আছে, এখানে আছে OH, এখানে আছে একটা H, এখানে আছে NH2। তো কার্বনের 4 হাতে যদি 4 রকম জিনিস থাকে তার নাম কি? তার নাম হচ্ছে কাইরাল কার্বন। ঠিক আছে, এটা সংখ্যা লাগবে। তবে এনানসিউমার কি, এটা লাগবে। এটা আমাদের একটা ভিডিও আছে 2 নম্বর ক্লাসের, এই ভিডিওটা দেখলে পারবে তোমরা। রেসিমিক মিশ্রণ, এই দুইটা হচ্ছে সবচেয়ে হট ইম্পর্টেন্ট, এই দুইটা বাড়ির কাজ থাকবে। একটা হচ্ছে কাইরাল কার্বন, একটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, এই দুইটা তোমরা লিখে আমাকে জমা দিবা। আর কার্যকরীমূলক, এই তিনটার মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা একটা কমন পেয়ে যাইতে পারো। আচ্ছা, এই চারটার মধ্যে দুইটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, লিখে রাখো। হ্যাঁ, তাহলে চারটা তোমরা অবশ্যই পড়বা। যে লুকাস বিকারক কি, কাইরাল কার্বন কি, রেসিমিক মিশ্রণ কি। রেসিমিক মিশ্রণ হচ্ছে দুইটা মিশ্রণ, মনে করো একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, দুইটা মিলে একদম শূন্য হয়ে যায় আর কি, নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা আমার লাগবে। তাহলে চারটার সংজ্ঞা, যে কার্যকরী মূলক কি, রেসিমিক মিশ্রণ কি, কাইরাল কার্বন কি, লুকাস বিকারক কি। এই চারটা ক নম্বরের কোশ্চেন আমার পরীক্ষায় অবশ্যই লাগবে। এই চারটার মধ্যে থেকে কিন্তু দুইটা পরীক্ষায় কমন পেয়ে যাবা। ঠিক আছে, চারটা তোমরা বাড়ি কাজ করবা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ক নাম্বার আর খ নাম্বার আমরা জৈব যৌগ থেকে পড়বো। যেহেতু আমাদের সৃজনশীল মাত্র দুটা দিতে হবে, জৈব যৌগ চাইলে কেউ সৃজনশীলের জন্য অ্যাভয়েড করতে পারো, কিন্তু এমসিকিউ পড়তে হবে আর কি পড়তে হবে এখান থেকে, আর এখান থেকে ক নাম্বার আর খ নাম্বার পড়তেই হবে। তাহলে দেখো আমাদের হট টপিক চলে আসে যে হাকেল নিয়ম। এই হাকেল নিয়মের উপর একটা ভিডিও আছে, হাকেল নিয়ম। হাকেল নিয়ম মাস্ট পড়তে হবে খ নম্বরের জন্য। পরীক্ষায় দিয়ে দিবে যে একটা জিনিস দিয়ে দিবে যে এটা হাকেল নিয়ম মেনে চলে কিনা, এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা বাড়ি কাজ, ঠিক আছে, এটা বাসা থেকে লিখে আনবা, লিখে আমাকে জমা দেবে। ঠিক আছে, যে হাকেলের নিয়ম অনুসারে, ঠিক আছে, বললো যে বেনজিন হাকেল নিয়ম মানে কিনা। ঠিক আছে, এই কোশ্চেনটা ধরো যে বেনজিন হাকেল নিয়ম মানে কিনা, এটা দিয়ে দিল। অথবা দিয়ে দিতে পারে তোমাদের, মনে করো এই যে অ্যারোমেটিক যৌগ আছে না, বলবে যে এটা তো আসবে আসবে, দেখো বেনজিন আর ন্যাফথলিন। পরীক্ষায় বলবে যে বেনজিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়, অথবা ন্যাপথলিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়। সো এই অধ্যায়ে এই দুইটা হচ্ছে হট টপিক। ওকে, আর তোমাদের সিলেবাস নাই, কিন্তু আমার মনে হয় পরীক্ষা স্যার দিতে পারে, সেটা হচ্ছে এই কোশ্চেনটা, যে ফেনল কেন অম্লধর্মী। ঠিক আছে, এই কোশ্চেনের সিলেবাসে নাই, কিন্তু স্যার কিন্তু দিয়ে দিতে পারে যে ফেনল কেন অম্লধর্মী। তোমরা ফেনলের সংকেত এভাবে জানো, এই যে ফেনল হচ্ছে OH থাকে, তো এই ফেনল কি করতে পারে, এই হাইড্রোজেনটা দান করতে পারে, এজন্য ফেনল হচ্ছে অম্লধর্মী হয়, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের এই কোশ্চেনটা কিন্তু জানতে হবে যে ফেনল কেন অম্লধর্মী। সো তোমরা এই দুইটা আর কি বাসায় ভালো করে করবা, একটা হাকেল নিয়ম, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যে বেনজিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়, ন্যাপথলিনকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়, তোমরা এই সংজ্ঞাগুলো পড়বা। ঠিক আছে, হাকেল নিয়ম আর কি, এটা হচ্ছে এখনকার সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে বেনজিন বলয় সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী, এটা এমসিকিউ তে নরমালি আসে। সো পরীক্ষায় বলতেই পারে যে, মনে করো বললো যে OH, এটা আমাদের বেনজিন বলয় সক্রিয় করবে নাকি নিষ্ক্রিয় করবে। এটার উপর একটা ক্লাস আমি তোমাদের জৈব রসায়নে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এটা কেমনে করবা, মনে করো যাদের এক বন্ধন থাকে তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, যাদের দ্বিবন্ধন থাকে যেমন কি CHO, এখানে কিন্তু যে ওর মধ্যে কি আছে, দুই বন্ধন আছে। ঠিক আছে, আমরা একটু দেখা দিই, COH এরকম। ঠিক আছে, দেখবে এখানে দুই বন্ধন আছে ওর সাথে, যেহেতু এখানে দুই বন্ধন আছে, সেটা হচ্ছে তোমার বেনজিন বলে নিষ্ক্রিয়কারী। যাদের ক্ষেত্রে দুই বন্ধন অথবা তিন বন্ধন, যেমন সি এর ক্ষেত্রে কয় বন্ধন থাকে, তিন বন্ধন, যাদের ক্ষেত্রে দুই বন্ধন অথবা তিন বন্ধন থাকবে তারা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। ওকে, আচ্ছা, এই আর কি। সো আমাদের এখান থেকে ক নম্বর আর খ নম্বরের জন্য এই 3-4টা কোশ্চেন পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে, টেনশন নাই। তারপর হচ্ছে অ্যালকেন কেন অম্লধর্মী, এটা একটু পড়বা। মানে এখানে যেগুলো দিছি তো 5-6টা কোশ্চেন, এই 5-6টা কোশ্চেন তো পড়তে হবে, কারণ 8টা আসবে পরীক্ষা, এর মধ্যে 5-6টা তো করতে হবে। ঠিক আছে, আর এই সংখ্যাগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো বেনজিনের কেউ যারা যারা একটু দুর্বল তারা এই সৃজনশীল পার্টটা অ্যাভয়েড করতে পারো। আর যারা মনে করো যে জৈব যৌগ অ্যান্সার করবা, প্রিপারেশন ফুল নিয়ে যাবা, তারা আমার এই দুইটা টপিক পড়ে যাবা। একটা হচ্ছে অ্যালকাইন পানি সংযোজন, অ্যালকাইনের পানি সংযোজন। ঠিক আছে, এটা মানে অ্যালকাইন সব পড়বা এই আর কি, অ্যালকাইন সব পড়লে একটা সৃজনশীল কোণ পেয়ে যাবা। ঠিক আছে, অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন সব পড়বা। আর হট টপিক এটা মাস্ট আসবে, হট টপিক, এটা হচ্ছে হট। ঠিক আছে, হট টপিক জৈব যৌগ থেকে মাস্ট প্রত্যেকবারই আসে হট টপিক, সেটা হচ্ছে
অসম্পৃক্ততার পরীক্ষা, অথবা টলেন বিক্রিয়া মানে কি কিটোন আর হচ্ছে অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা, অথবা অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি শনাক্তকরণ পরীক্ষা, অথবা কার্বিল অ্যামিন পরীক্ষা মানে অ্যামিন পরীক্ষা। সো এই তিনটার মধ্যে 4টা শনাক্তকরণ পরীক্ষা পড়লে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবা। অসম্পৃক্ততার পরীক্ষা, কিটোন আর অ্যালডিহাইড কেমনে শনাক্ত করবা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে শনাক্ত করবা, আর হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া মানে কার্বিল অ্যামিন অর্থাৎ অ্যামিন কেমনে শনাক্ত করবা। ঠিক আছে, এই 4টা হচ্ছে শনাক্তকরণ পড়তে হবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে। ঠিক আছে, সিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মার্কিভ নীতি, বেনজিন, নাইট্রেশন এগুলো একটু দেখতে পারো, SN2 দেখতে পারো। তবে এই শনাক্তকরণ হচ্ছে এখানকার হট টপিক। ওকে, আচ্ছা, মোটামুটি আমি জৈব যৌগের একটু কমিয়ে অ্যাড করছি, কারণ যাদের ইচ্ছা পড়ো, নাহলে দরকার নাই। কারণ তোমরা পরিবেশ রসায়নের যে 2টা টপিক দিছি, এই পরিবেশ রসায়নের এই 2টা টপিক থেকে কিন্তু তোমরা কোশ্চেন মোটামুটি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখান থেকে ক আর খ নাম্বারটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কারণ নালে কিন্তু অ্যান্সার করতে পারবে না। আর পরীক্ষায় অবশ্যই তোমরা যে কোশ্চেনের ক নাম্বার আর খ নাম্বার 100% পারো সেই কোশ্চেনে অ্যান্সার করবা। কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের টোটাল 37 মার্ক কিন্তু কনভার্ট হয়ে যাবে। তুমি যদি মনে করো 10-এর মধ্যে 9 পেলা, ঠিক আছে, তাহলে তুমি 20-এর মধ্যে কয় পেলা? 18। তুমি 30-এর মধ্যে কয় পেলা? 27। তুমি 100-এর মধ্যে কত পেয়ে গেলা? বাদ দাও 90। ঠিক আছে, মানে 10 কমে যাচ্ছে। সো তোমরা একটু মাথায় রাখবা যে, ঠিক আছে, যে কত যেগুলো ক খ পারবা সেগুলো অ্যান্সার করবা। আর সেকেন্ড এমসিকিউ টপিক কিছু দিয়েছি, যে কারা কারা অ্যালিফেটিক কারা কারা অ্যারোমেটিক। এমসিকিউ আসে যে বেনজিন কি অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক, এরকম একটা ছক আছে বইতে, একটা ছক আছে, ছকটা পড়বা। এখানে দেওয়া আছে যে সমানতার প্রকারভেদ, এগুলো বেশি ইম্পর্টেন্ট, 1 স্টার। আচ্ছা, কারণ টোটাল এমসিকিউ তো কয়টা, 25টার মধ্যে 12টা দিতে হচ্ছে না। সো তোমরা এখানে অ্যাভয়েড করলে পারবা, তোমরা জাস্ট একটা পড়বা, এটা কারা কারা ইলেকট্রোফাইল। ঠিক আছে, আর তাদের স্থায়িত্ব মানে একটা দেখবা সিকোয়েন্স থাকে যে কারা কারা ইলেকট্রোফাইল বেশি, কারা কারা কম ইলেকট্রোফাইল, হ্যাঁ, কাদের সক্রিয়তা বেশি, কাদের স্থায়িত্ব বেশি, এই 2টা জিনিস পড়বা। এখান থেকে একটা এমসিকিউ কম পেয়ে যাবা। ঠিক আছে, যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আছে না, এগুলোর নাম পড়বা, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের নাম পড়বা। ঠিক আছে, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের নাম পড়বা, আর স্থায়িত্ব পড়বা। এখান থেকে একটা এমসিকিউ পাবা। ঠিক আছে, কার্বনায়ন কার্বোক্যাটায়ন এটা পড়বা। আর হচ্ছে যে অর্থোপ্যারামেটা, এটা 2টা এমসিকিউ পেয়ে যাবে। ঠিক আছে, অর্থোপ্যারা কারা আর কারা কারা মেটা, এই 2টা এমসিকিউ। ঠিক আছে, হট টপিক। আর ওজোনালাইসিস তোমার সিকিউ তে আসতে পারে, আবার এটা এমসিকিউ তে আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানকার এমসিকিউ একটু টাফ হয়। সো এটা অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, কিন্তু ইন্টারমিডিয়েটের স্যার কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে নামকরণ বিক্রিয়া। এটার উপর আমি একটা ভিডিও বানাবো। জৈব যৌগের যত নামকরণ বিক্রিয়া আছে সবগুলা নামকরণ বিক্রিয়া নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে আমি বলে দেবো যে কি কি উৎপাদ হচ্ছে এটা, হ্যাঁ, যে কোন বিক্রিয়ার নাম দ্বারা যে কি শনাক্তকরণ করা যায় আর কি উৎপন্ন হচ্ছে, এই 2টা আমাদের খুব সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, শনাক্তকরণ বিক্রিয়া আর হচ্ছে উৎপাদ, এই 2টা আমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, মানে বিক্রিয়া নামকরণ বিক্রিয়া যেমন হচ্ছে তোমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে উডস বিক্রিয়া, আর কি টোটাল নামকরণের উপর আমি একটা ভিডিও দেবো, সমস্যা নাই। ঠিক আছে, নামকরণের বিক্রিয়া, উডস বিক্রিয়া, ঠিক আছে, এগুলো আর কি নামকরণের বিক্রিয়াগুলো। তোমাদের যেহেতু 25টার মধ্যে 12টা অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে তোমরা এগুলো চাইলে অ্যাভয়েড করতে পারো। তোমরা এই 2টা টপিক পড়লে এমসিকিউ কোন পেয়ে যাবা। আর সিকিউর জন্য তো জৈব যৌগ দরকার নেই, ক খ তোমরা পড়লে ইনশাআল্লাহ কোন পেয়ে যাবা। আর যারা একদম ফ্রি থাকতে চাও তারা হচ্ছে এই জৈব যৌগের এই টপিকগুলো পড়ো, আমি যেগুলো গ করার জন্য দিছি। আচ্ছা, ওকে, আচ্ছা, তোমাদের অর্থভার একটু আমি দেখাই দিই। অর্থভার তো দেখাই দিছি না, অর্থভার হচ্ছে তোমার অর্থকারা, তারা হচ্ছে তোমার মনে করো যাদের একটা বন্ধন আছে, যেমন ওইস, এর ক্ষেত্রে একটা বন্ধন আছে, এ হচ্ছে কি অর্থপ্যারা। ঠিক আছে, আর যাদের ক্ষেত্রে 2 বা 3 বন্ধন থাকবে তারা হচ্ছে মেটা নির্দেশক হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যদি লিখি যে COOH, তারপর CHO, ঠিক আছে, তারপর CN, এগুলোর ক্ষেত্রে কিন্তু 2 বন্ধন বা 3 বন্ধন পাওয়া যায়। তো তুমি যদি এটার ক্ষেত্রে দেখতে চাও, দেখো এখানে কেমন হয়। এটার ক্ষেত্রে দেখো COOH, ঠিক আছে, এখানে 2 বন্ধন আছে না, তার মানে এটা কি, এটা হচ্ছে মেটা নির্দেশক। তারপর এখানে দেখো, এখানে কি আছে, COH, এটা কি, এটা হচ্ছে মেটা নির্দেশক। তারপর CN এর কথা দেখো, C 3টে বন্ধন N, ওকে, এটা হচ্ছে কি মেটা নির্দেশক। ঠিক আছে, তোমরা নর্মালি মেটা নির্দেশকই পড়বা। তো যারা মেটা নির্দেশক না, তারাই কি, তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যাদের মধ্যে একটা বন্ধন আছে। সো এটা একটু সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, যে কারা কারা মেটা নির্দেশক, কারা কারা অর্থপ্যারা নির্দেশক, হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, তো জৈব যৌগে কি কি পড়তে হবে তোমরা কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমরা এখন পরের অধ্যায়তে যাই। সো তোমরা, আমার সাজেশন থাকবে জৈব যৌগের ক নাম্বার খ নাম্বার পড়বা আর এমসিকিউ গুলো পড়বা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো পরিমাণগত রসায়ন। এই অধ্যায় একদম 2টা স্পেসিফিক টপিক শিওর আসবে। ঠিক আছে, PPM আর কি। ঠিক আছে, আমি সাজেশন লিখে দিচ্ছি, দেখো এই অধ্যায়ের সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট এবং সহজ। মোলারিটি কি, 19 পড়ছো, মোলারিটি কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, প্রমাণ দমন কি, এখানে এই 2টা হট টপিক, হ্যাঁ, যে প্রমাণ দমন কি আর মোলারিটি কি, এই 2টা হচ্ছে হট টপিক। ঠিক আছে, প্রমাণ দমন কি, ওকে। আচ্ছা, প্রমাণ দমন মানে কি, যে দমনের ঘনমাত্রা তুমি জানো,
যে দমনের ঘনমাত্রা তুমি জানো সেটা হচ্ছে কি প্রমাণ দমন। ওকে, আচ্ছা তারপরে দেখো এখানে কি আছে, যে ডেসিমোলার কি, সেমিমোলার কি, প্রসারণ বিন্দু কি। ওকে, ডেসিমোলার আর সেমিমোলার তোমরা এটা এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে, আবার অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের আমি পড়াইছি অ্যাডমিশন টেস্টের জন্য। দেখো তোমরা বলো তো যে ডেসিমোলার কি আর সেমিমোলার কি। একটা হচ্ছে মোলারিটি মানে মোলার, একটা হচ্ছে ডেসিমোলার। বলো তো পারবা? এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, মেডিকেলেও আসে, আবার এইচএসসি তে সংজ্ঞাও আসে। ডেসিমোলার হচ্ছে Decimal 0.1, 0.1 সেমিমোলার হচ্ছে 0.5 আর মোলার হচ্ছে 1। ঠিক আছে, ওকে, আচ্ছা এটা হচ্ছে 0.5, ইঞ্চিমোলার এটা পয়েন্ট এটা হচ্ছে 1 মোলার, মানে মোলার একটা দিলাম 1 মোলার। তারপরে দেখো তোমার হচ্ছে সেন্টি যদি থাকে সেন্টি, সেক্ষেত্রে কত 0.01। আর যদি থাকে 0.1 2 মোল, 2 মোলার তার মানে কি 2m, এই আর কি। এগুলো বাকি সব এক্স। এক্স মোলার মানে এক্স মোলার মানে কি এক্স আর কি, এক্স এক্স মোল এই আর কি, ঠিক আছে। আচ্ছা এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই দুইটা, একটা হচ্ছে সেমিমোলার ডেসিমোলার, একটা হচ্ছে কি সেমিমোলার। এমনকি পরীক্ষায় যখন ম্যাথ আসবে তখনও কিন্তু সেমিমোলার লিখে দিবে, তোমাদের 0.5 লিখে লিখতে হবে না। যখন সেমিমোলার লিখে দিবে তোমাদের এটা বুঝতে হবে যে সেমিমোলার মানে হচ্ছে 0.5 মল, ঠিক আছে, মোলারিটি, ঠিক আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এগুলো একটু মোটামুটি বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো আশা করি এমসিকিউতে বা সিকিউতে বা ক নম্বরে আসতে পারে। ক খ এটা আসে, ক আসে, খতে আসে, আবার গ নম্বরে ম্যাথ করতে লাগে, আবার এমসিকিউতে আসবে, ঠিক আছে। সো আমাদের এটা খুব সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে। প্রশমন বিন্দু এটা সংজ্ঞা পড়বো, জারক কি আর বিজারক কি। জারক কি, যারা ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে যারা ইলেকট্রন দান করে, ঠিক আছে। মনে রাখবে বিজারক মানে কি বড় লোক, বিজারক বড় লোক। এখন বলো তো বড় বড় লোকটা কি করে, দান করে নাকি গ্রহণ করে? এই দেয়। দান করে। তাহলে বিজারক হচ্ছে বড় লোক, বিজারক হচ্ছে দান করবে, ঠিক আছে। আর জারক গ্রহণ করে। এইটা একটা কথা মনে রাখলে হয়, বিজারক বড় লোক, শেষ। এটা ক নাম্বার এখানকার খুব ইম্পর্টেন্ট। ক নাম্বার একটা মিস দেবে না, আমি যতগুলো ক নাম্বার লিখছি সবগুলো তোমরা খাতায় নোট করে রাখবা, পরীক্ষার আগের দিন পড়ে যাবা, এগুলো কিন্তু আসবে। এখন দেখো খ নাম্বার, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড কারা, তবে মোলার দমন, প্রমাণ দমন। দেখো মোলার দমনকে আমরা কেন প্রমাণ দমন বলতেছি বলো তো? ছাগল বলো। কারণ 1 মোল থাকে। হ্যাঁ দেখো, মোলার দমন আমরা কি বলছি, যে প্রমাণ দমন কারা, যাদের ঘনমাত্রা আমরা জানি, ঠিক আছে। এখানে বলছে মোলার দমন, তার মানে আমরা এর ঘনমাত্রা জানি যে 1m। এই তো, যদি বলতো যে এখানে যদি মোলার দমন না বলে, এখানে যদি বলতো যে সেমিমোলার একটি প্রমাণ দমন, কেন? কারণ আমরা জানি যে সেমিমোলার মানে কত 0.5 মোল, এটা একটা প্রমাণ দমন। যদি বলতো ডেসিমোলার, কেন প্রমাণ দমন? আমরা জানি ডেসিমোলার মানে কত 0.1 মোল, সো 0.1m। সো যাদের ঘনমাত্রা আমরা জানি তারাই তো প্রমাণ দমন। সো এই সবগুলো কি, সবগুলো হচ্ছে প্রমাণ দমন, কারণ তাদের ঘনমাত্রা কি আমরা জানি, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে মোলার দমন, এর ঘনমাত্রা কেন তাপমাত্রার উপর নির্ভরশীল? তোমরা সবাই জানো যে তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু মোলারিটি চেঞ্জ হয়ে যায়। ওকে, এই আর কি। জারণ সংখ্যা নির্ণয় 9 10 এ করছো, জারণ সংখ্যা নির্ণয়, যেমন এখানে দিছে যে K2Cr2O7, H2SO4, HClO4, এগুলো জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তুমি H2SO4 করতে দেখো একটু, বলছে যে তোমাদের পরীক্ষায় বলছে যে H2SO4, সরি, আচ্ছা এখানে এখানে বলছে আমাদের এই যে ব্যাপনের হার একটা এমসিকিউ দেখো, এগুলো আর কি ব্যাপনের হার এমসিকিউ, যে যাদের হচ্ছে দেখো এখানে বলছে কোন গ্যাসটির ব্যাপনের হার সর্বাধিক। বলো তো কার সর্বাধিক হবে? যার মোলার ঘনমাত্রা, ভর সরি, সবচেয়ে কম হবে। আণবিক ভর যার কম। এখানে দেখবে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, এজন্য হাইড্রোজেনের ব্যাপনের হার সবচেয়ে বেশি। এগুলো আর কি তোমরা দেখবে, ঠিক আছে। আশা করি এগুলো পারবা, যে কার সমান। এই যে এটা হচ্ছে সমান, দেখো 28 28, ঠিক আছে। এই আর কি, এগুলো তোমরা ভাই দেখবা। আমি ব্যাপন সম্পর্কে একটা প্রশ্ন দেখছিলাম, কোনটির ব্যাপন সময় বেশি, তাহলে হ্যাঁ সেটা কি হবে? হ্যাঁ, আচ্ছা দেখো, দেখো যার ব্যাপনের হার সর্বাধিক তার কিন্তু সময় কি বেশি, কম লাগবে। সময় সময় তখন কম, কম সময় লাগবে। লাগবে কম। কারণ হার বেশি মানে তাড়াতাড়ি বেরো যাচ্ছে, তাহলে তার সময় লাগবে কম, এই আর কি, উল্টা, ঠিক আছে। তাহলে যার হার বেশি তার সময় লাগবে কি কম, এই আর কি। আচ্ছা আমরা কোন কোশ্চেন দেখতেছিলাম ওইটা কই পাচ্ছি না কেন? আচ্ছা আমরা ওই কোশ্চেন পাচ্ছি না, লিখিনি মনে হয়। আচ্ছা যাই হোক আমরা দেখি। আচ্ছা আমরা কোনটা করতেছিলাম জানো? আচ্ছা প্রমাণ ঘনমাত্রা, হ্যাঁ, আর প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা দেখো। তো আমাদের প্রমাণ ঘনমাত্রা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন দেখো জারণ সংখ্যা নির্ণয় আর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, ঠিক আছে, জারণ সংখ্যা নির্ণয়। ওকে, আচ্ছা এটা হচ্ছে 40 মিনিট পর কেটে যাবে জুম লিঙ্কটা, এই সেম লিঙ্কে তোমরা আবার ঢুকো, হ্যাঁ তাই হবে। বা আমি তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে আবার ঢুকো একটু। দেখো জারণ সংখ্যা নির্ণয় বলছে H2SO4, এটার জারণ সংখ্যা নির্ণয় করো কেন্দ্রীয় মৌলের, সালফার কেন্দ্রীয় মৌল এখানে, এটার জারণ সংখ্যা কেমনে বের করবো? আমাদের হাইড্রোজেনের কত +1, কয়টা আছে? 2টা, প্লাস এটাকে ধরবো আমরা এক্স, প্লাস
অক্সিজেন হচ্ছে -2, কয়টা অক্সিজেন আছে? 4টা, সমান সমান 0, কারণ আমরা কি জানি একটা যৌগের কি হয়? 0 হয়। যদি তোমাদের এরকম থাকতো যে HSO4 মাইনাস, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি লিখতাম? -1 লিখতাম। মাথায় রাখবা, ঠিক আছে? যদি আমাদের 0 হয় তাহলে আমরা 0 লিখবো, যদি কোনো চার্জ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা চার্জ লিখবো। তাহলে বের করো তো এখানে কত হচ্ছে? 2 + x - 8 সমান সমান 0। তাহলে x সমান সমান কত হচ্ছে? +6। ঠিক। ঠিক আছে, তাহলে এখানকার জারণ সংখ্যা কত? +6। এটা কিন্তু খ নম্বর আসতে পারে এরকম কোশ্চেন, হ্যাঁ? সো যেগুলোই দিক না কেন তোমরা এইভাবে সুন্দরভাবে বের করতে পারবা। এখানে আমি কিছু লিখে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর জারক কারা? যারা ইলেকট্রন নেয়, বিজারক কারা? যারা ইলেকট্রন দান করে, বড়লোক, এই আর কি। আর হচ্ছে উভধর্মী কেন, ঠিক আছে? এটা সংজ্ঞা দিবা যে জারক বিজারক, তবে কারা কারা উভধর্মী, এটা একটা ছক আছে বইতে, ছকটা তোমরা কমপ্লিট করলে হয়ে যাবে। আচ্ছা আমরা উফ, আচ্ছা এখন আমরা আরেকটা জুমের লিংক দিব, হ্যাঁ? তোমরা সেই লিংকে ঢুকবা, আমরা এই লিংকের পরে সেই লিংকে কন্টিনিউ করবো, যেহেতু এই লিংকটা এখন একটু শেষ হয়ে যাবে, হ্যাঁ? আবার এই আরেকটা লিংক দিচ্ছি, লিংকটি একটু ঢোকো, হ্যাঁ? তাই আমরা বাকিটা শেষ করবো।